হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এসএইচ এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অক্টোবর মাসে যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার পার্ট 7, অর্থাৎ ওটাকে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট 7ও বলা থাকে। সেটা হচ্ছে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আমি আজকে করাবো। দেখো এখানে আমি কোশ্চেন পেপারটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো। পরে নিচে আমি লিখে সমস্ত কিছু উত্তর লিখে দিয়েছি, তবে আগে কোশ্চেন পেপারটা তোমরা দেখে নাও। দেখো 1 নম্বর 2 নম্বর, 1-এর 1, 1-এর 2, 1-এর 3 করে প্রশ্ন আছে। যেভাবে নাম্বারিং দেওয়া আছে সেভাবে আমিও নিচে করিয়ে দিয়েছি। চলো তাহলে 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1 বলা আছে পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো, যে কথাটা ঠিক নয়। তো ক নম্বরে বলেছে পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি, এটা একদম ঠিক। তো আমাদের দ্বিতীয় বলেছে যেটা ঠিক নয় সেটা উত্তর। তো পাললিক শিলাস্তরে নিচে পেট্রোলিয়াম জমা হয়, পাললিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয়, এটাও ঠিক। গ নম্বরে বলছে পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয় না, পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয় না, তার জন্য আমাদের উত্তর হচ্ছে গ নম্বর। আর দেখো আমি নিচে লাল কালি দিয়ে গ নম্বর উত্তরটাকে দেখিয়ে দিয়েছি, তো গ নম্বর উত্তরটাই ঠিক। তারপরে আসি 1-এর 2 নম্বরে প্রশ্নে বলা আছে যেটা এসআই একক নয় সেটা হলো, আচ্ছা কোনটা এসআই একক নয়? বলেছে কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, ইঞ্চ। তোমরা দেখে নেবে কিলোগ্রাম, মিটার, সেকেন্ড এগুলো সব এসআই একক, বাট ইঞ্চটা নয়, অর্থাৎ ঘ নম্বরটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা লিখে নেবে। পরের প্রশ্নে যাই। 1-3 বলা আছে সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো, তোমরা জানো যে আমাদের হার্টের 4টা পার্ট আছে। এটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয়, আর হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়, এই 4টা পার্ট। তোমরা জানো যে আমাদের হৃদয়ে 4টা প্রকোষ্ঠ আছে, সেই 4টা প্রকোষ্ঠ হচ্ছে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো এখানের উত্তর হবে আমাদের ডান অলিন্দ। এখানে আমাদের উত্তর আসতেছে ডান অলিন্দ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন 2 নম্বরে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করে দেখো। তো মিল করে লিখতে বলছে, তো এখন আমরা আগে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নেব, তারপরে সেটাকে মিল করে লিখব। ইলেকট্রিক ইস্ত্রি, তোমরা জানো যে ইলেকট্রিক ইস্ত্রি হয়তো তেলের দোকানে দেখে থাকবে বা সবার অনেকের বাড়িতেও আছে। তো কারেন্টে লাগিয়ে দিলে, অর্থাৎ ইলেকট্রিক দিলে সেটা তাপ উৎপন্ন করে। তো এখানে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, এটা হবে ঠিক উত্তর। তার মানে আমি এটা এখানে এরকম করে দেখিয়ে দিই। আপাতত নিচে তোমাদের উত্তর করে দেওয়া আছে, যেভাবে লিখে দেখাতে হবে, তোমাদের লিখে খাতায় লিখে দিতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র
তো তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ থেকে তড়িৎ উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের গ নম্বর হয়ে গেল। এবার অনুচক্রিকা, ক আর ঘ নম্বর অপশান এখানে ডান স্তম্ভের মধ্যে বাকি আছে, কিন্তু আমাদের এখানে উত্তর হচ্ছে অনুচক্রিকা কী করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমাদের এই হচ্ছে উত্তর স্ট্রাকচার, টেবিল করে দেওয়া আছে এখানে, এভাবে তুলে নেবে। পরের প্রশ্ন তিনে বলেছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। 3-এর 1-এ বলেছে কোনো ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো। আমি লাল কালি দিয়ে উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। উত্তর হচ্ছে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তো এদের ধাতুর খনিজ বলে, কেননা এগুলো থেকে ধাতু নিষ্কাশন করে ধাতু বের করে নেওয়া হয়। তো খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার যে পদ্ধতি সেটাকে বলে ধাতু নিষ্কাশন। আবার যে খনিজটা থেকে আমরা ধাতুটাকে সস্তায় বা সহজে বের করে নিতে পারি সেটাকে বলা হয় আকরিক। তাহলে আমাদের বলতে চাচ্ছে যে আকরিক বলতে কী বোঝো, তো এই আকরিক বলতে কী বোঝো লিখতে গিয়ে আমাদের খনিজ সম্পর্কে এইটুকু লিখতে হবে। লিখে তারপরে আমাদের বলতে হবে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে পার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলা হয়। এবার 3-2 বলছে খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ যায় কোথায় যায়? তো বিভিন্নভাবে এই শক্তিগুলো না ক্ষয় হয়ে যায়। এক প্রাণী থেকে আর এক প্রাণীর মধ্যে যে খাদ্য শক্তিটা যায় সেটা 10% করে যায়। ঘাস খেলো, ঘাসের 10% শক্তি ঘাস ফড়িং পেল, সেই ঘাস ফড়িং যখন ঘাস ফড়িংকে খাবে, তো ঘাস ফড়িংয়ের যে শারীরিক ক্ষমতা শক্তি তার 10% শুধু পাবে ব্যাঙ। এইভাবে চলতে থাকে। তো আমি উত্তরটা এখানে 1 নম্বর 2 নম্বর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজের জন্য খরচ হয়ে যায়। ঠিক আছে, সেই অংশটুকু আর পরের স্তরে পৌঁছতে পারে না। এটা 1 নম্বর পয়েন্টে গেল। 2 নম্বর পয়েন্টে পুষ্টি স্তরের অন্তর্গত জীবেরা মরে যায়। মরার পর এবার পচা গলা যে মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবরা ওই শক্তিকে আর ব্যবহার করতে পারে না। 3-এ বলেছে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে। আমাদের শরীরের কী কী ব্যবস্থা আছে যে জল এবং খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য। তো অনেক খাদ্য আমরা খাই, তার মধ্যে কোনো খাদ্যের মধ্যে হয়তো জীবাণু থেকেও থাকতে পারে। তো সেগুলো আমাদের শরীরে গিয়ে কীভাবে ধ্বংসপ্রাপ্ত হবে সেটা উত্তরে বলা আছে। আমাদের শরীরে জল বা খাবারের মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য ব্যবস্থা আছে। কেমন? তো আমাদের মুখগহ্বরে না লালা গ্রন্থি আছে, সেই লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। সেই লালায় এক প্রকার এনজাইম আছে, লাইসোজাইম কি করে এই জীবাণু ধ্বংসের ক্ষেত্রে কাজ দেয়। তারপরে পাকস্থলীতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো এগুলো না জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। পরের প্রশ্নে যাই। 3-4 বলছে মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ করতে পারে। অবশ্যই অস্বাভাবিক বিকাশ, আমাদের স্বাভাবিক ওজনের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। মানুষ একটা লিমিটেড সাইজের থেকে অনেক বড় হয়ে যেতে পারে বা অনেক মোটা হয়ে যেতে পারে।
তো এখানে বিভিন্ন কারণ দেওয়া আছে, দেখো আমি দিয়েছি যথেষ্ট খাবার না খাওয়া বা পাওয়া, কারণে হতে পারে প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া যদি হয় সে কারণে হতে পারে, আবার কোনো রোগের কারণেও হতে পারে, কোনো রোগ আছে তার জন্য হতে পারে, বংশগত যদি অস্বাভাবিকতার কারণ থাকে সেই বংশগত অস্বাভাবিকতার কারণ থেকেও হতে পারে। এবার 4 নম্বরের মধ্যে বলছে 3-4টি বাক্যে উত্তর দাও। 4-এর 1-এ বলেছে খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। তো বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। তো বার্নৌলির নীতিটা কি বলেছে তোমরা আগে দেখে নাও। বার্নৌলির নীতি অনুসারে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটা কিভাবে দেখো, খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে মাঝখানে জোরে যদি ফু দেওয়া যায়, তো জোরে ফু দিলে কাগজ দুটির মধ্য দিয়ে ফু এর ধরে মাঝখানে যে জোরে ফু দিলে সে কাগজ দুটির মধ্যে দিয়ে না ফু এর বায়ু যে আছে যখন বেগে প্রবাহিত হয় তখন সেই জায়গার বায়ুর চাপ কমে যায়, কারণ সেই জায়গা থেকে বায়ুটা ওপর দিকে চলে যাচ্ছে, তো সেই জায়গায় বায়ুর চাপটা কমে যায়, ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে চাপ দিতে থাকে, ফলে দুপাশের কাগজ কাছাকাছি চলে আসে। এটা তোমরা দেখে দেখে লিখে নেবে, আমি বলে দিলাম। লাস্ট কোশ্চেন 4-এর 2, অস্থির কাজ কি কি? অস্থির কাজ কি কি? তো সাধারণত এখানে অস্থির কাজ আমি 4টা দিয়েছি, দেখে নাও। দেহের কাঠামো তৈরিতে সাহায্য করে। দেহের কাঠামো। তারপর 2 নম্বরে বলা আছে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে, যেমন ফুসফুস একটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ, হার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এগুলো অঙ্গকে রক্ষা করে অস্থি। দেহকে নির্দিষ্ট আকার প্রদান করতে হাড়ের বা অস্থির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। এবার 4 নম্বরে যাই। 4 নম্বর এবং লাস্ট নাম্বার, শেষ নাম্বার, দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সহায়তা করে এই অস্থি, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তুলে নেবে এবং যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে আর ভিডিওটিকে একটু লাইক করে দেবে। ওকে, বাই।